স্থিতরিতে যে গুরুত্বপূর্ণ সৃজনশীল অ্যানালাইসিসে আমরা একটু দেখি। দেখা যাচ্ছে যে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হলো যে চট্টগ্রাম বোর্ড 22 সালের কোশ্চেন। দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ দেওয়া আছে এবং সেই ত্রিভুজের কোনো একটা বিন্দুতে কোনো একটা কণিক বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করতে বলা হচ্ছে, প্রাবল্যের দিক নির্ণয় করতে বলা হচ্ছে এবং আবার একটা বর্গ দেওয়া আছে এখানে, সেই বর্গের বি বিন্দুতে প্রাবল্য নির্ণয় এবং বি আর ডি বিন্দুতে বিভবের মান সমান কিনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এই জায়গাটা খুব খেয়াল রাখবে, সেটা হচ্ছেন বিভব এবং প্রাবল্য, এটা কিন্তু একসাথে কোশ্চেন হবে। প্রাবল্য তোমরা যদি এরকম করো যে আমি বিভব পড়ে গেলাম বাট প্রাবল্য পড়লাম না, তাহলে কিন্তু কোশ্চেন কমন পড়বে না, গ পড়বে অথচ ঘ পড়বে না। এরপরে দেখো কোনো একটা কণিক বিন্দুতে বিভবের মান বের করতে বলা হয়েছে এবং এখানে একটা ভর দেওয়া হয়েছে, এই বস্তুটা এখানে ভারসাম্য অবস্থায় থাকবে কিনা, এই অঙ্কগুলো আসছে। যশোর বোর্ড দেখো 23 সালের কোশ্চেনগুলো আসছে। এবার দেখো বরিশাল বোর্ড 22 সালে যে কোশ্চেনটা আসছে সেটা হলো যে একটা গোলক দেওয়া আছে, এই ফাঁপা গোলকের বিভিন্ন বিন্দুতে বিভবের মান নির্ণয় বা প্রাবল্যের মান নির্ণয়। দেখো এখানে কিন্তু বিভবের মান বের করতে আসছে এবং ঘতে কিন্তু পৃষ্ঠের বিভব পূর্বের বিভবের 1/5 হবে কিনা, তার মানে কিন্তু এখানে কিন্তু বিভব রিলেটেড ম্যাথ। তাহলে আমরা একটা ফাঁপা গোলকের বিভিন্ন বিন্দুতে বিভব এবং প্রাবল্যের যে ম্যাথগুলো সেগুলো কিন্তু আমরা সলভ করব। এরপরে দেখো একটা বর্গ দেওয়া আছে, একটা বর্গের কিন্তু ও বিন্দু মানে এই যে মূল, দেখো মধ্যবিন্দুতে কিন্তু প্রাবল্য নির্ণয়ের যে ম্যাথগুলো আছে এবং মধ্যবিন্দুতে কেন্দ্রের বিভব শূন্য হলে কোনো একটা বিন্দুতে চার্জের মান যেটা আছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এরপর দেখো ও বিন্দুতে এই আবার একই ও বিন্দুতে মোট বিভব বের করতে বলা হয়েছে এবং এই গোলকের এই কেন্দ্রে যদি কোনো একটা ভর রাখা হয় এবং সেটি ভারসাম্য অবস্থায় থাকবে কিনা বা কোন দিকে বল প্রয়োগ করবে, এই রিলেটেড ম্যাথগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে বিভব এবং প্রাবল্যের যে ম্যাথগুলো আসতেছে এটা কিন্তু একসাথে আসতেছে, একটা গতে আসলে আর একটা কিন্তু ঘতে আসতেছে। এই জন্য বিভব এবং প্রাবল্যকে যদি আমরা প্রয়োজনীয় আমাদের যে সৃজনশীলগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে এবং শুধু বিভবের টপিক্স পড়লে হবে না বা শুধু প্রাবল্যের টপিক্স পড়লে কিন্তু হবে না। এবার দেখো ধারকের যে ম্যাথগুলো আছে, ধারকের কোন কোন টাইপের ম্যাথগুলো এসে থাকতেছে, দেখো সেটা হলো যে একটা উদ্দীপক দিয়ে আমাদের বলতেছে যে উদ্দীপক অনুসারে নির্ণয়, মানে গোলার ধারকের যে রাশিমালাগুলো আছে সেই টপিক্স দেওয়া আছে। এরপর বলা হচ্ছে ধারকের মধ্যে ডাইইলেকট্রিক ধ্রুবক প্রবেশ হয়, সেখানে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে, এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু। তাহলে আমরা ধারকত্ব এবং সঞ্চিত শক্তির ম্যাথগুলো দেখলাম। এরপরে দেখো মনে হয়েছে যে ধারকের ক্ষেত্রফল করা এবং একটু খেয়াল করবা ধারকের পাত দুটির মধ্যে কাগজ বা পাত প্রবেশ করালে সেখানে তোমার সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন ঘটবে, এই রিলেটেড ম্যাথ কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এটা কিন্তু আমাদের একটু খেয়াল করে করতে হবে এই ম্যাথগুলো, যে কাগজ বা পাত প্রবেশ করালে সেখানে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন ঘটবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘতে ম্যাক্সিমাম ক্ষেত্রে সঞ্চিত শক্তির মানটা কিন্তু বের করতে আসছে। এরপরে দেখো এখানে চিত্র দেওয়া আছে, চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছিল এবং এখানে কিন্তু একইভাবে সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলা হয়েছে এবং প্রথম ক্ষেত্রের তুলনায় দ্বিতীয় ক্ষেত্রের ধারকের কিরূপ পরিবর্তন ঘটবে সেইটা। এরপরে এই চিত্র দিয়ে আমাদের দেখো তুল্য ধারকত্ব বের করতেছে এবং সঞ্চিত শক্তির মান আমাদের দেখা যাচ্ছে সিয়াম ক্ষেত্রে ঘতে সঞ্চিত শক্তির মান বের করতে আসছে। দেখো বরিশাল বোর্ড 22 সালে বোর্ড, বাট এটাও কিন্তু হলো যে পাতের ডাইইলেকট্রিকের মান বের করতে বলা হচ্ছে এবং উভয় সমবায়ের ক্ষেত্রে সঞ্চিত শক্তির তুলনা করতে আমাদের কিন্তু বলা হচ্ছে। এরপরে বিবিন্দুতে কোন একটা বিন্দুতে কালের মান বের করতে বলা হচ্ছে এবং যদি কোনো ধাতব তার যুক্ত করা হলে তাহলে ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাবে। আমরা সবাই জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ, উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, এইভাবে কিন্তু আমরা তোমাদেরকে আসলে এই কোশ্চেনগুলো তোমাদের করেছি করলে তোমাদের বাকি সৃজনশীলগুলো কিন্তু কাভার হবে। তাহলে আমরা স্থির তড়িৎ থেকে ভালো করো, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, আমরা যে টপিক এবং এই ম্যাথগুলো খুব ভালো করে সলভ করবা। তাহলে চলতড়িতের সৃজনশীল বা সিকিউ অ্যানালাইসিসটা একটু দেখে নাও। দেখো চলতড়িতের একটা সার্কিট দিতে পারে, সার্কিট দিয়ে বলতে পারে যে সেখানে তাপের পরিমাণটা বের করো, তাপের পরিমাণ বের করো।
এবং বলতে পারে যে শ্রেণীতে সংযুক্ত করে এবং সমান্তরাল সংযুক্ত করলাম, সংযুক্ত করলে কোন ক্ষেত্রে বাতি পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে, এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু আসে। এরপরে দেখো এখানে কিন্তু রোধের উষ্ণতা গুণাঙ্ক যে টপিক্সটা রয়েছে সেই টপিক্সটা, যে আর থিটা সমান সমান আর নট, এই সূত্রটা দেখো, আর থিটা সমান সমান আর নট 1 + আলফা থিটা, এই টপিক্সের যে একটা ম্যাথ কিন্তু এখানে দিয়েছে। এবং আবার একই অবস্থা, সেটা হলো যে কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে, বাতির উজ্জ্বলতার সাথে জ্বলবে কোনটা, অথবা এখানে কিন্তু দেখো কোন ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হবে। দেখো সিলেট বোর্ড 2019 সালে কোশ্চেনটা এসেছিল। এরপরে বৈদ্যুতিক রোধের যে ম্যাথগুলো আছে, এরকম কোনো একটা ভোল্টেজ দেওয়া থাকবে, ক্ষমতা দেওয়া থাকবে, সেখানে এত, তার মানে এই যে রিলেটেড যে সূত্রগুলো আছে, এই এমএস ডেল থিটা সাথে এইচের যে সূত্রগুলো আছে, আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার ভাগ আর টি, তারপরে ভিআইটি, হ্যাঁ, তারপর পিটি, এবং সেখানে কিন্তু তোমার দক্ষতাও বের করতে বলা হয়। এইটা সমান সমান হলো তোমার আউটপুট ভাগ ইনপুট অ্যাপ্লাই করে পি আউটপুট পি ইনপুট, এই রিলেটেড ইন্টু 100%। এখানে তোমার সাথে এইচের সূত্রগুলো না, পি সূত্রগুলো কিন্তু তোমাদের এখান থেকে মনে রাখতে হবে, আই স্কোয়ার আর ভি স্কোয়ার ভাগ আর ভিআই। দেখো যদি প্রশ্ন ইজি হয় তাহলে এই রিলেটেড কোশ্চেনগুলো আসলে থাকে। আমরা এর আগে যেটা দেখলাম, এখানে রোধের সূত্র অ্যাপ্লাইও করা লাগতে পারে এখানে। তারপরে এখানে আরও কিছু যে কোশ্চেনটা আছে, দেখো এটা একটা টেস্ট পরীক্ষার কোশ্চেন, সেখানে কিন্তু এখানে সার্কিটটা দিয়ে তুল্যরোধ বের করতে বলা হয়েছে, এবং এখানে কিন্তু কোষ দুইটা দেওয়া আছে, তার মানে কোষের সমবায় করতে হবে কিন্তু এখানে। এরপরে তোমার এখানে দেখো কি দেওয়া আছে, বর্তনীতে একটু সংযুক্ত একটা বাল্ব এখানে যদি সংযুক্ত করি তাহলে সেটা আসলে ব্যবহার নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে কিনা, এই ম্যাথগুলো একটু সলভ করবা। এরপরে আমাদের কোষের সমবায় যে ব্যাপারটা, আমরা এটা কোষের সমবায়, যদিও রাজশাহী বোর্ডে গত বছর কিন্তু চলে আসছে, কিন্তু অন্য অন্য যে বোর্ডের জন্য কোষের সমবায় কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আবার কিন্তু চলে আসতে পারে কোষের সমবায়। তাহলে কোষের সমবায়ের, কোষের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়ের যে দেখো এটা শ্রেণী সমবায়, এটা সমান্তরাল সমবায়, এই চিত্রগুলো দিয়ে আমাদের তড়িৎ প্রবাহের মানটা বের করতে বলতে পারে, বা কোন ক্ষেত্রে শক্তির বেশি অপচয় হয়, এই রিলেটেড, মানে চলতড়িতের যদি কোশ্চেনগুলো ইজি হয় তাহলে এই রিলেটেড কোশ্চেন হতে পারে। এই যে আমরা এতটুকু বললাম তোমার এই সৃজনশীলগুলো পর্যন্ত, যদি কোশ্চেনগুলো একটু হার্ড হয় তাহলে আমাদের দেখো এখানে কিন্তু কারশফের যে সূত্রগুলো আছে, যে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে একটা সার্কিট দিয়ে, এবং আমাদের বলা হচ্ছে যে I1 এবং I2 বড়, এই I1 এবং I2 মান বড় এই চিত্র থেকে বলা হচ্ছে, এবং সেটা প্রয়োগ করতে হবে, তড়িৎ প্রবাহ বের করতে হবে তো কিন্তু কারশফের সূত্রের মাধ্যমে, কারশফস কারেন্ট ল, ভোল্টেজ ল অ্যাপ্লাই করে। তাহলে কারশফের ম্যাথগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে। অলরেডি কিন্তু এগুলো কিন্তু ময়মনসিংহ বোর্ডে 21 সালে আসছিল। এরপরে আবার আরেকটা কোশ্চেন কিন্তু আমরা দিয়েছি এখানে অলরেডি, এটাও কারশফের ম্যাথ। এখানে একটা লুপ দেওয়া আছে, দুইটা লুপ, এবং সেখানে তড়িৎ প্রবাহ বের করতে আসতে পারে, এবং লুপগুলো থেকে আমাদের শ্রেণীতে আছে কিনা, সমান্তরাল আছে কিনা, কত রোধ যুক্ত করলে উভয় লুপে একই পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। এক কথায় আমরা যদি কোশ্চেন একটু ডিফিকাল্ট হয় তাহলে কিন্তু কারশফের সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারশফের সূত্রগুলো দিয়ে ম্যাথগুলো কিন্তু সলভ করবে, এবং দেখো এটাও কিন্তু বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 19 সালে কিন্তু কোশ্চেনটা আসছিল। এরপরে হুইটস্টোন ব্রিজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হুইটস্টোন ব্রিজের কী ধরনের অঙ্ক থাকে, একটা হুইটস্টোন ব্রিজের চিত্র দেওয়া থাকে, এবং সেই চিত্র দেওয়া এখানে মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকে, এবং এখানে বলে যে গ্যালভানোমিটারের চাবি সংযুক্ত করার পর এই সিডি অংশে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দেবে না। তার মানে ব্রিজটা যখন সাম্যাবস্থায় থাকে, আসলে পি ভাগ কিউ আর ভাগ এস, ব্রিজটা যখন সাম্যাবস্থায় থাকে তখন আসলে গ্যালভানোমিটারে কাটা থাকে, সেই কাটাটা বিক্ষেপ দেয় না, এবং চাবি সংযোগ বিচ্ছিন্ন করে কারশফের সূত্র ব্যবহার করে পি এবং আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তার মানে এখানে হুইটস্টোন ব্রিজের ম্যাথগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো সিলেট বোর্ড 21 সালে কোশ্চেনটা এসেছিল। এরপরে আমাদের হুইটস্টোন ব্রিজের আর একটা ম্যাথ দেওয়া আছে, একটা কলেজ কোশ্চেন দেওয়া আছে এখানে। দেখো এখানে এ ও সি বিন্দুতে তুল্যরোধ বের করতে বলা হয়েছে, তার মানে এখানে তুল্যরোধ বের করতে বলা হচ্ছে, তুল্যরোধ বের করতে বলা হচ্ছে, তার মানে অনুপাতটা এখানে সমান আছে, এবং এই রোধের মধ্যে কারেন্ট যাবে না, তখন আমরা কিন্তু তুল্যরোধ বের করতে পারবো, এবং মূল তড়িৎ প্রবাহ কিন্তু বের করতে আসতে পারে। তার মানে আমরা একটু খেয়াল রাখবো, হুইটস্টোন ব্রিজে দুই ধরনের ম্যাথ আসতে পারে। হুইটস্টোন ব্রিজের সিম্পলি তোমার ওহমসের যে সূত্রগুলো আছে সেখানে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে
কারেন্ট বের করতে আসতে পারে, ভোল্টেজ বের করতে আসতে পারে, তুলরোধ বের করতে আসতে পারে, অথবা হুইটস্টোন ব্রিজের ম্যাথগুলো করার সময় আমাদের কারেন্ট বের করার সময় ডিরেক্টলি বলতে পারে যে কারশফের সূত্রগুলো অ্যাপ্লাই করো। হ্যাঁ, আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, তোমরা কিন্তু কারশফের সূত্র থেকে অ্যাপ্লাই করার থেকে আমরা যদি মেশ অ্যানালাইসিস করে আই এবং I1 এবং I2 যদি বের করি সেটাও কিন্তু আমাদের হবে, বাট আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে মেশ অ্যানালাইসিসের কথা কিন্তু কোনো বইয়ে বলা নাই। এই জন্য আমরা টোটালি ওটা অ্যাভয়েড করে আমরা জাস্ট ইন্টারমিডিয়েট যে সিলেবাস আছে সেখানে কিন্তু কারশফের কথা ডিরেক্টলি উল্লেখ করে দেয়। যদি কারশফের কথা ডিরেক্টলি উল্লেখ করে দেয় তাহলে কিন্তু কারশফ দিয়ে করতে হবে, মেশ দিয়ে কিন্তু করা যাবে না। আর উল্লেখ না করে দিলে মেশ দিয়ে করা যায়, তবে আমাদের উচিত হবে কারশফ দিয়ে করা, এটা কিন্তু আমরা খেয়াল রাখবো। এরপরে দেখো আরেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে, চাবি খোলা বন্ধ অবস্থা, ওই একই টাইপের কোশ্চেন। দেখো তড়িৎ প্রবাহের মান বের করতে বলা হয়েছে, এবং চাবি বন্ধ করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের কত অংশ তড়িৎ প্রবাহিত হবে, তারপর আমাদের চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে, এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু আমরা দেখো কোশ্চেনগুলো চলে আসে। এরপরে আমাদের অ্যামিটার এবং ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির যে ম্যাথগুলো আছে একটু খেয়াল করবে। এখানে একটা রোধ দেওয়া থাকবে, গ্যালভানোমিটারের সাথে এত মানের একটা রোধ সমান্তর যুক্ত থাকবে, এখানে মূল প্রবাহ দেওয়া থাকবে, এবং এই অ্যামিটার বা গ্যালভানোমিটার এত তড়িৎ প্রবাহ মাপা সম্ভব, এর বেশি মাপা সম্ভব নয়, তখন আমাদের বলবে যে এই রোধের মধ্য দিয়ে তড়িতের মান বের করো। বা আমাদের বলবে যে এখানে তো 20 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার মাপতে পারতো, তাহলে 20 অ্যাম্পিয়ার মাপতে হলে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মানে অ্যামিটার এবং ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো, পাশাপাশি শান্টের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু পড়তে গেলে আমাদের কিন্তু এখানে দেখতে হবে শান্ট, তারপরে দেখতে হবে অ্যামিটার ও ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। এদিকে আমরা হুইটস্টোন ব্রিজ, কারশফ, তারপরে কোষের সমবায়। যদি কোশ্চেন একটু ডিফিকাল্ট হয় তাহলে এই যে আমি যে এগুলো একটু লিখলাম যে শান্ট, অ্যামিটার ও ভোল্টমিটার পাল্লা বৃদ্ধি, হুইটস্টোন ব্রিজ, কারশফ এবং কোষের সমবায়, এই টপিকসগুলো আসলে আমাদের না পড়ে গেলে ইন্টারমিডিয়েট লেভেলে আসলে পারাটা কঠিন। আর আগে যে টপিকসগুলোর কথা আমি তোমাদেরকে বলছি, প্রথম দিকে যে সৃজনশীলগুলো অ্যানালাইসিস করছি, ওই অ্যানালাইসিসের মধ্যে একটা জিনিস খেয়াল করছো নিশ্চয়ই, সেগুলো কিন্তু অনেকটা 9-10 রিলেটেড একটা কোশ্চেন কিন্তু। এই জন্য এখানে কিন্তু দুই ভাগে ভাগ করা আছে। আমাদের হয়তো আমরা আশা করতেছি যে এই রিলেটেড হুইটস্টোন ব্রিজ বা কারশফ বা কোষের সমবায় বা অ্যামিটার, ভোল্টমিটার, শান্ট, এই ব্যাপারটা কিন্তু আমাদের আসতে পারে। তাহলে আমাদের চলতড়িতেও কিন্তু আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে ফেললাম। ভৌত আলোক বিজ্ঞান যে চ্যাপ্টারটা রয়েছে সেটা এখানে সৃজনশীল যদি অ্যানালাইসিস করি, এখানে আসলে তোমরা একটু খেয়াল রাখবে, এইখানে টপিক্স মাত্র 2টা, 3টা টপিক্স, বাট 2টা টপিক্স থেকে বেশি কোশ্চেন হয়। একটা হলো ব্যতিচার, একটা হলো অপবর্তন, আর হলো সমবর্তন। কিন্তু সমবর্তন থেকে সৃজনশীল আসে না, এখান থেকে MCQ আসবে। তাহলে আমরা এই অধ্যায়ের জন্য ব্যতিচারটাকে খুবই বেশি গুরুত্ব দিব। ব্যতিচার আমরা ধারণা করতেছি ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টার থেকে ব্যতিচার থেকে কোশ্চেন আসতে পারে, এবং ব্যতিচারের কোন কোন ধরনের কোশ্চেনগুলো বিগত সালে এসেছে এবং তোমরা সেগুলো বেশি বেশি করে অ্যানালাইসিস করবা। দেখো এখানে কৌণিক সরণ বের করা, এই ম্যাথটা, তারপরে পানি এবং বায়ুতে, হ্যাঁ, পানি প্লাস বায়ুতে দুই জায়গাতে ডোরার প্রস্থের কিরূপ পরিবর্তন, ডোরার প্রস্থ এবং ডোরার ব্যবধানের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো দেখবা। একই কোশ্চেন, ওই ডোরার ব্যবধানের সূত্রগুলো অ্যাপ্লাই করে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা, এবং পানির মধ্যে ওই প্রস্থের যে ম্যাথগুলো আছে কিরূপ পরিবর্তন, পানি এবং বায়ু। এবং দেখো এটা রাজশাহী বোর্ড 16 সালে আসছে। এরপরে একইভাবে ডোরার প্রস্থের পরিবর্তন, এইটা গতে কিন্তু একটু কোশ্চেনটা ঘুরে আসছে, সেটা হচ্ছেন দশম উজ্জ্বল ডোরার দূরত্ব, এক্সএনের যে সূত্রটা আছে ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এরপরে আমাদের বলা হয়েছে যে কততম গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, তারপরে অন্ধকার ডোরার বেধের পরিবর্তন কীরূপ হবে, এই ম্যাথগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। সেটা হলো যে ব্যতিচারে তো আসলে অনেক ধরনের কোশ্চেন এসে গেছে অলরেডি, সেটা একটু আমরা আলাদা আলাদা করে অ্যানালাইসিস করছি। এখানে কিন্তু খেয়াল করতে হবে যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি হ্রাস করা হয় তাহলে অন্ধকার ডোরার বেধের কীরূপ পরিবর্তন ঘটবে, এমন ম্যাথগুলো কিন্তু আমরা করব। এবার আমাদের দেখো এখানে কিন্তু একই অবস্থা, চির থেকে পদ্মার দূরত্ব এবং
মোট ডোরার সংখ্যা নির্ণয়ের যে ম্যাথগুলো আছে সেটা দেখব। তারপর এখানে পঞ্চম ডোরার বা পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব এক্সএনের যে সূত্র, আবার তারপরে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। ব্যতিচারের আমরা দেখেছি যে ব্যতিচারের কিন্তু ডোরার ব্যবধান, ডোরার প্রস্থ, এনতম ডোরার দূরত্ব গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার, তারপর তোমার বেধের পরিবর্তন, যদি আমরা চির থেকে পদ্মার দূরত্ব কমিয়ে দিই তাহলে এখানে আমাদের কীরূপ পরিবর্তন ঘটবে, এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু ব্যতিচারে আমরা করব এবং ব্যতিচারটাকে সবথেকে বেশি গুরুত্ব দেব। আমি তোমাদেরকে এখানে ব্যতিচারটাকে আমি তোমাদের জন্য বললাম যে ইনশাল্লাহ এই 100% এখান থেকে ব্যতিচার থেকে কোশ্চেন আসবে। এবং অপবর্তনে আমরা দুই ধরনের অপবর্তন দেখি, একটা একক চির অপবর্তন, দেখো এখানে কিন্তু একক চির অপবর্তনের যে কোণের সূত্র, ওই কোণের অঙ্ক, এবং তোমার এখানে পাশাপাশি গ্রেটিংয়ের যে ম্যাথগুলো মানে সমতল নিঃসরণ গ্রেটিংয়ের যে ম্যাথগুলো, এখানে কিন্তু ওই রিলেটেড কোশ্চেন কিন্তু দেওয়া আছে দুইটা। তাহলে আমরা এখানে অপবর্তনের ম্যাথগুলো দু একটা দেখবো। সেটা হলো যে যদি আমাদের ব্যতিচার না আসে তাহলে আমরা যেন করতে পারি, আমরা এইভাবে তোমাদেরকে সৃজনশীলগুলো সাজিয়ে দিয়েছি যে এই রিলেটেড কোশ্চেনগুলো করলে তোমার পুরা চ্যাপ্টারে যে ধরনের সৃজনশীল আসতে পারে ইনশাল্লাহ ওই সৃজনশীলগুলো তোমাদের কিন্তু কমন পড়ে যাবে।